এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন আজমেরী ওসমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায়। ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা, আর জনতাকে মনে করত কেনা গোলাম। তবে পতন হয়েছে সেই সাম্রাজ্যের, পালিয়ে গেছে পুরো পরিবার। নাসিম ওসমান, সেলিম ওসমান আর শামস ওসমানের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরী ওসমান এবং অয়ন ওসমান। নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয়। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন। তার খুনের শুরু হয় 1998 সালে নগরের চাষারা বালুর মাঠ এলাকায়। বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরী তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালে 19 নভেম্বর নগরীর ইজদায়ের ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই একসময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে বেড়ে 14 টুকরো করার অভিযোগ আজমেরীর বিরুদ্ধে। 2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ 2011 সালে অবৈধ অস্ত্র মাদক পরিবহনে রাজি না হয় আজমেরী বাহিনী খুন করে অটো চালক জামালকে। ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম, মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় 2 যুবককে। 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলো, 2012 সালের 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সংস্কৃতি কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিদকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করা হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে। 2013 সালের শুরুতে নগরীর মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরী ওসমান। সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে। আজমেরী অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে এই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি। 2013 সালের 6 মার্চ চাষারায় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয়। মার্চের 4 তারিখে শীতলক্ষা নদীর কুমুদনী পতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আজমেরের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর 2013 সালে 13 নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 2013 সালের নভেম্বরে 1 নম্বর বাবরইল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ। আজমেরী বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে। শহরের 2 পারের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমেরী। তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী সবাই ছিল আতঙ্কিত। অভিযোগ রয়েছে নগরীর গুম খুন, চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে। প্রায় রাতে সালিশের নামে সাধারণ মানুষকে করত নির্যাতন, এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা। তার বাড়ির নিচতলার অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল। এছাড়া আল্লামা ইকবাল রোড, জামতলা ও স্টেশন রোডে বানিয়েছিল আরও কয়েকটি টর্চার সেল। প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশেপাশের বাসিন্দারা। এর কিছুদিন পরে আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা, বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায়। কারণ আজমেরী ওসমানের বোন জামাতা পুলিশের একজন উপকমিশনার। আজমেরীর বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি, বরং রাজনৈতিক ছত্রছায়ায় অত্যাচার চালিয়ে গেছেন শহরতলি বাসিন্দাদের। সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার ওপর। আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামে শামস ওসমান সহ পরিবারের সদস্যরা। শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার ওপর, গুলি করে অয়ন ওসমানও। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না।
1981 সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর 1996 সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার আনুগত হয়ে ওঠেন এ জেলার হট্টাকর্তারা। এই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষেরই দেখতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। 2006 সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও 2007 সালে 111-এর পদ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। 2011 সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভী। আইভীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। 2014 সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ 4 আসনে বিতর্কিত শামীম ওসমানের মনোনয়ন দিয়েছেন। নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের 2 কোটি টাকা পুরোটা আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকা সমূহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসায় শামীম ওসমানের নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজে তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনীর নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমান প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির আইজিউব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায়। 2014 সালে অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকা প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা 2টি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিউব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল 78 কোটি 20 লাখ টাকা। এই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা। 2014 সালের 15 ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে অব্যাহতির বিষয়ে জানিয়ে দেয়। শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা। তাছাড়া সংবাদ পছন্দ না হলে ওসমান ভাইদের রোষানলে পড়েন সাংবাদিকেরা। এমন ভরাডুবির উদাহরণ রয়েছে। দৈনিক সংবাদ নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা। 1998 সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে এনে মারধর করে শামীম ওসমান। 2000 সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ওপর একসময় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান। ওই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে।